নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সন্দেশখালীর ঘটনা নিয়ে অবশেষে ময়দানে নামলেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী শুধু নামলেন না, তিনি একাধারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যপালকেও সরাসরি চ্যালেঞ্জ করলেন। এবং করলেন শুধু না, তার সঙ্গে তিনি জানিয়ে দিলেন আগামী দিনে যদি সন্দেশখালীর মানুষের উপর অত্যাচার হয় তাহলে তিনি কি করবেন। এবং তার এই ধমকি বা হুমকির পরেই আমরা দেখলাম তৃণমূলও সুরসুর করে নিজেদের স্ট্যান্ড বদল করে নিচ্ছে। কি হয়েছে চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমে বলে রাখি আপনারা সবাই জানেন যে গণ অভ্যুত্থানের জায়গায় চলে গেছে সন্দেশখালী। একের পর এক জায়গায় যেন এই অভ্যুত্থানের ঝড় ক্রমশ এগিয়ে যাচ্ছে। বলতে পারেন আপনারা দাবানলের মতো, এক জায়গায় ধরলে আরেক জায়গায় যেরকম এগিয়ে যায় ঠিক একইভাবে এগিয়ে চলেছে। এবং এই অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান আস্তে আস্তে তো গোটা রাজ্যেই আমরা দেখতে পাবো। কারণ এনাফ ইজ এনাফ, দেওয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে। সন্দেশখালীর মানুষের ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে তারা নিজেরাই লাঠি, গাছের ডান্ডা, ঝাঁটা, বাড়িতে যা আছে সেগুলো নিয়ে নেমে পড়েছে। অর্থাৎ তারা কোনো কিছু বাছবিচার করেনি। দোর্দণ্ড প্রতাপ এই শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তারা নেমে পড়েছে, ঘরে হাতের কাছে যা পেয়েছে তা নিয়ে। অর্থাৎ লড়াই এখানে কিন্তু নিজেদের রক্ষার তাগিদে, নিজেদের সম্মান রক্ষার তাগিদে। আর সেই লড়াইয়ে সাথ দিয়ে দিলেন কিন্তু যাকে আমি বলি বাংলার ত্রাতা। অনেকে হয়তো আমার সঙ্গে ডিফার করেছিলেন, বলেছিলেন বাংলার ত্রাতা কেন বলছেন। আমি অনেক ভেবেচিন্তে বলেছিলাম, যেভাবে ভেবেচিন্তে আমি বলেছিলাম নরেন্দ্র মোদীকে সন্ন্যাসী রাজা, ঠিক সেভাবেই ভেবেচিন্তে বলছি শুভেন্দু অধিকারীকে বাংলার ত্রাতা। সেই বাংলার ত্রাতা শুভেন্দু অধিকারী অবশ্য সন্দেশখালীর মানুষদের জন্য কিন্তু রাস্তায় নামলেন। আন্দোলন শুরু হলো বিজেপির, এবং বিজেপির আন্দোলন একদম বিধানসভা থেকে সোজা রাজভবন অবধি এগিয়ে চলল। রাজভবনে গিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়া এবং তাকে জানানো যে সন্দেশখালী নিয়ে ইমিডিয়েট যাতে ব্যবস্থা নেয়। এবং সেই প্রসঙ্গে প্রেসের সামনে অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে তিনি যে বিবৃতি দিলেন সেই বিবৃতিটাই আপনারা একবার শুনুন, পরে আমি পূর্ণাঙ্গ বলছি, শুনুন। সন্দেশখালী নিয়ে আমরা বসে নেই। গতকাল আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দিল্লিতে, আজকে সকালে 144 ধারা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে আমি এক স্যান্ডেলে গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলাদের উপরে। 4 জন ইনজোর হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা। তাদের ট্রিটমেন্ট কোথায় হয়েছে তার বাড়ির লোক জানে না। হসপিটালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। এখনো অবধি 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সব হিন্দু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। শুনলে অবাক হবেন, পল্লবী হালদার, ডাক নাম নিকনেম মাম্পি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, 16 তারিখের পরীক্ষা, তাকে পর্যন্ত তুলে নিয়ে বিনাকা থানাতে মধ্যরাত্রি অব্দি আটকে রেখে ছাড়া হয়েছে। ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় চটি পরা ক্যাডার আর খাকি পোশাকের পুলিশ, ডিজি তারানিয়া, অরুণ গুপ্তারা যা করেছিলেন, রাজীব কুমার, মনোজ বার্মা, আকাশ মাঘারিয়া, এরা একই কাজ ওখানে করছেন। আমরা 144-এর কপি পুড়ালাম। রাজ্যপাল কেরালায় আছেন। আমরা 50 জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি। সংবিধানের তিনি হেড, তিনি এসসি এসটি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য। রাজ্যপাল আজকে ফিরুন আমরা দাবি করছি।
এলাকায় কালকের মধ্যে পৌঁছান। 144 প্রত্যাহারের ব্যবস্থা করুন, ইন্টারনেট চালু করুন। মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন, তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। শুনলেন, তিনি পরিষ্কার করে বললেন এবং যে কথাগুলো বললেন সে কথাগুলো ভয়ঙ্কর। চিন্তা করুন, কোনো একটা জায়গা, সন্দেশখালীর মতো জায়গা, যেখানে তার যে অভিযোগ, সেখানে পুলিশ প্রশাসনই নাকি সবাইকে ব্যতিব্যস্ত করে তুলছে, চাপ দিচ্ছে। আসলে এই অভিযোগটা কিয়দংশ যদি সত্যি হয়, জানি শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলেন না, কিন্তু এই অভিযোগটা ভয়ঙ্কর অভিযোগ। একদিকে তারা অত্যাচারিত, তাদের বিরুদ্ধে যখন তারা ফোঁস করে উঠেছে, অর্থাৎ যখন প্রতিবাদে ঝড় উঠছে, তখন তাদের বোঝানো দরকার ছিল। তার না করে যদি এইরকমভাবে গ্রেপ্তারি করা বা দমন পীড়ন নীতি চলে, যেমন 144 ধারা ইম্পোজ করা হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কেন? এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। কারণ ওখানে কি হামলা, পাল্টা হামলা এরকম কিছু হচ্ছে? হয়নি তো। প্রবলভাবে মানুষের প্রতিরোধ গড়ে উঠেছে, প্রবলভাবে মানুষ খেপে গিয়ে একটা কাজ করেছে, অর্থাৎ ভাঙচুর করেছে। আমার খুব মনে পড়ে যাচ্ছে যে সন্দেশখালীতে যখন ইডি অফিসাররা মারধর খেলো, তখন কিন্তু না 144 ধারা, না এইসব ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। তাহলে আজ কেন? তার মানে কি এরপরে পাল্টা কিছু হবে? যে আশঙ্কাটা সবাই করছে, আমরাও চিন্তা করছি, এরপরে কি হবে, এরপরে কি, এই চিন্তাই আমাদের মনের মধ্যে আসছে। জানি না এরপরে কি হবে, কিন্তু শুভেন্দু অধিকারী কথা পরিষ্কার বুঝিয়ে দেয় যে এরপরে কিছু একটা হলেও হতে পারে। তাই শুভেন্দু অধিকারী করার এই বক্তব্য বা এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের মনের মধ্যে চিন্তা আছে যে এরপরে কি হতে চলেছে। এরপরে শুভেন্দু অধিকারী কিন্তু একদম রাজ্যপালের কাছেও সোজাসুজি বললেন, এবং রাজ্যপালকে কি বললেন সেটা আপনারা একটু দেখুন। আর গভর্নরকে বলে গেলাম, তার সেক্রেটারিকে, ওএসডি কে, যে ভাইপো এখানে এসে 7 দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে। শুনলেন, 24 ঘন্টা সময় দিলেন রাজ্যপালকে। রাজ্যপাল হচ্ছেন এখানে ডক্টর সিবি আনন্দ বোস, যাকে প্রথম দেখে আমার মনে হয়েছিল অনেক কিছু বলবে হয়তো, করবে হয়তো। পরে অবশ্য আমি বলেছিলাম যে এই রাজ্যপাল কিছুই করতে পারবে না, খালি মুখেই মারিতং জগৎ, এবং তাও নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে। তারপরেই তার ঠোঁট নাড়া বন্ধ হয়ে যায়, নির্দিষ্টভাবে কোনো অভিব্যক্তি ছাড়া ঠোঁটটা নড়ে, কিছু কথা বলেন, আমি ব্যবস্থা নেব, এই টাইপের কথা, মানে এনাফ ইজ এনাফ, এই টাইপের কথা বলেন, এবং তারপর দেখা যায় তিনি কিছুই করছেন না, মমতা ব্যানার্জির সঙ্গে কোনো প্রোগ্রামে দাঁত বের করে হাসছেন। এইসব দেখে আমরা লজ্জিত হই, আমরা ভাবি এ কোন রাজ্যপাল? কারণ আমরা জগদীপ ধনখড়জিকে দেখেছিলাম, তাকে দেখে একটু ভেবেছিলাম যেখানে রাজ্যপাল ভালো কিছু এসছে, দেখা গেল কাজকলা। যাই হোক, সে রাজ্যপালের উদ্দেশ্যে তিনি বলেছেন এবং তিনি দিয়েছেন 24 ঘন্টা সময়। না হলে তিনি বলেছেন কিন্তু 144 ধারা যদি না তোলা হয় তাহলে আমরা লাগাতার এখানে অবস্থান করব, মানে রাজ্যপালের ওই রাজভবনের পাশে সিঁড়িতে আমরা অবস্থান করব। ভালো করে শুনেছেন, শুভেন্দু অধিকারী কিন্তু প্রকাশ্যে একদম চাপ দিয়ে দিয়েছে। আর জানেন অদ্ভুত ব্যাপার, তার এই চাপ দেওয়ার ঘটনা তার মনে হয় 15 কি 20 মিনিটও হয়নি, তার মধ্যেই একদম ব্রেকিং নিউজ। আর ব্রেকিং নিউজ হচ্ছে এটাই যে উত্তম সর্দারকে তৃণমূল সাসপেন্ড করে দিয়েছে। ভাবুন, এতদিন পর্যন্ত কিচ্ছু করছিল না, উল্টে উত্তম সর্দারকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই চিন্তা করছিল, কিন্তু এখন উত্তম সর্দারকে সাসপেন্ড করে দেওয়া হলো। এরপরে দেখা যাবে শিবু হাজরা, মানে শিবপ্রসাদ হাজরা, তাকে হয়তো সাসপেন্ড করা হবে। কিন্তু শেখ শাহজাহান, শুভেন্দু অধিকারী যেভাবে মাটি কামড়ে লড়াই শুরু করেছেন, যেভাবে নামা শুরু করেছেন, সন্দেশখালীর মানুষদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা চিন্তা করবেন না, শুভেন্দু অধিকারী যখন আছে চট করে কোনো কিছু করতে কিন্তু কেউ পারবে না। কারণ শুভেন্দু অধিকারী ময়দান ছেড়ে পালানোর লোক নয়,
এটা আমার চেয়ে বেশি আপনারাও জানবেন, কারণ আপনারা সবাই দেখেছেন শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের লড়াই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লাভ তুলেছেন, বা রাজনীতির ভাষায় বলতে গেলে বলতে হয় যেটা ক্রিম খাওয়ার ব্যাপার হয়, রাজনীতিতে ক্রিম খাওয়ার ব্যাপার হয়, সে ক্রিম খাওয়ার ব্যাপারটা হয়ে গেছে। আজকে তৃণমূল খাচ্ছে একটাই কারণ, কারণ শুভেন্দু অধিকারী সেখানে ঘাম রক্ত ঝরিয়েছেন, তাই হয়েছে। তাই শুভেন্দু অধিকারী যখন পাশে আছে বলছেন তখন জানবেন অনেকটাই ভরসা। আর আমরা দেখতেও পেলাম যে সঙ্গে সঙ্গেই উত্তম সর্দার সাসপেন্ড হয়ে গেল। কাজেই আমরা বুঝতে পারছি যে এই জায়গাটা কোন জায়গায় গেছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী রাস্তায় নামা, ময়দানে নামা এবং বিজেপির ময়দানে নামা এবং মাটি কামড়ে পড়ে থাকা লড়াই আগামী দিনে আমরা হয়তো দেখতে পাবো। 144 ধারা উঠছে কি উঠছে না, রাজ্যপাল কি করছে কি করছে না, সেদিকে আমাদের নজর আছে। তবে ব্যক্তিগতভাবে আমি আপনাদের বলতে পারি, রাজ্যপালের ওপরে কিন্তু আমার কোনো ভরসা নেই। অনেকে হয়তো আমাকে খারাপ ভাবতে পারেন, অনেকে ভাবতে পারেন আমি বিরূপ কথা বলি। দেখবেন আমি কিন্তু এই রাজ্য নিয়ে আর কথা বলি না, তার কারণ হচ্ছে এই রাজ্যপালকে দেখে এবং রাজ্যপালের যে স্টেপ দেখে আমার বিরক্ত লেগে গেছে। কারণ আমরা ভাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রাজ্যপাল অনেক কিছু করতে পারে, কিন্তু রাজ্যপাল লবডঙ্কা করে আমাদের জন্য। তাই রাজ্যপালের উপর আমার ভরসা নেই বলে আমিও কিন্তু রুদ্রবার্তায় খুব একটা এই রাজ্যের এইসব কি হচ্ছে হবে নিয়ে বলি না। তবে আজকে আমি বলতে বাধ্য হলাম, কারণ সন্দেশখালি গণ অভ্যুত্থান করেছে। তাই দেখুন লাগাতার রুদ্রবার্তায় কিন্তু বাংলা নিয়েও থাকছে। রুদ্রবার্তা টুডেতে আমি বাংলা রাজনীতি নিয়ে আলোচনা করি, তাতে গতকাল ছিল এবং গতকাল রুদ্রবার্তাতেও ছিল সন্দেশখালি, আজও রয়েছে, আজও থাকবে। কারণ এই রাজ্যে এবার সন্দেশখালি রাস্তা দেখাচ্ছে, গণ অভ্যুত্থান রাস্তা দেখাচ্ছে। দমন পীড়ন নীতি যেটা শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, সেই কাজ যদি রাজ্য সরকার করে তাহলে কিন্তু এটা আরও ক্ষতিকারক হবে। কারণ আমি বারবার বলি, একটা কথা আমি বিশ্বাস করি, বালির বাঁধ দিয়ে বন্যার জলকে আটকানো যায় না। আর এটা বন্যার জল না, এটা সুনামি আসবে, এই ঢেউতে সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাবে। সুনামি উঠলো বলে কেন বলছি, রুদ্রবার্তা দেখতে থাকুন, জানতে পারবেন অনেক কিছু। ভালো থাকুন। এই প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন না এবার কোনো একটা কিছু হবে? সন্দেশখালি রাস্তা দেখাচ্ছে কি দেখাচ্ছে না? শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ কি দরকার না দরকার নয়? শুভেন্দু অধিকারী কি পারবেন বাংলাকে বাঁচাতে নাকি পারবেন না? উত্তরগুলো আপনার কাছ থেকে পাওয়ার অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন। আবারও বারবার বলছি, যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।